চ্যাপ্টার হিট টেম্পারেচার অ্যান্ড থার্মাল এক্সপ্যানশন। আমরা স্টার্ট করব ক্লাস 11 এর চ্যাপ্টার 11, যার নাম হচ্ছে হিট অ্যান্ড টেম্পারেচার। টেম্পারেচার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ each molecule. মলিকুলার ডেফিনেশন অফ টেম্পারেচার হচ্ছে কি, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মলিকুলসের মধ্যে কি থাকে, এনার্জি থাকে অ্যাট এনি ফাইনাইট টেম্পারেচার, এবং সেই টেম্পারেচারে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মলিকুলার টেম্পারেচারও কি হতে পারে, টেম্পারেচার সেম বাট এনার্জি ডিফার করতে পারে। ওভারঅল যে টোটাল এনার্জি তার অ্যাভারেজ করলে যেটা দাঁড়াচ্ছে সেটাই হচ্ছে মেজারমেন্ট অফ কি, টেম্পারেচার। আর হিট হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ যে হিট এনার্জি, টোটাল অ্যামাউন্ট অফ যে এনার্জি প্রেজেন্ট থাকে সেটাকে আমরা হিট বলি। তো বেসিক্যালি এখানে মেজারমেন্ট অফ টেম্পারেচার, সেই ব্রাঞ্চ অফ ফিজিক্সকে আমরা কি বলি, যে ব্রাঞ্চে বা যে প্রসেসে টেম্পারেচার মেজার করা হয় সেই প্রসেসটাকে আমরা কি বলি, সেই প্রসেসটাকে আমরা থার্মোমেট্রি কি বলা হয়, থার্মোমেট্রি। ওকে, দ্য ব্রাঞ্চ যেখানে টেম্পারেচার আমরা কি করতে পারি, মেজার করতে পারি, সেই প্রসেসটাকে, সেই সিস্টেমটাকে আমরা কি বলবো, থার্মোমেট্রি। এবার থার্মোমেট্রিতে আমরা জানি যে টেম্পারেচার মেজার করে কারা, টেম্পারেচার মেজার করে হচ্ছে স্কেল, তাই তো। ডিফারেন্ট স্কেলস আছে, সেই স্কেলসগুলো কি কি আমরা জানি, সেগুলো আমাদের মোটামুটি পরিচিত। যেমন ধরো সেলসিয়াস স্কেল, আর কি ফারেনহাইট স্কেল অ্যান্ড কেলভিন স্কেল। তো সেলসিয়াস যে স্কেলটা, সেই সেলসিয়াস স্কেলে যে টেম্পারেচারে আইস মেল্ট করে সেটাকে আমরা কি বলি, আইস পয়েন্ট, লোয়ার ফিক্সড পয়েন্ট। আর সেলসিয়াসে মেজার করি আমরা ডিগ্রি সেলসিয়াস। আর যে টেম্পারেচারে ওয়াটার বয়েল করে সেটাকে আমরা কি বলি, 100 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে সেটাকে আমরা কি নামে চিনি, স্টিম পয়েন্ট, তাই তো। তাহলে প্রত্যেকটা স্কেলেরই কি রয়েছে, আইস পয়েন্ট অ্যান্ড স্টিম পয়েন্ট রয়েছে। এটা কার জন্য আমরা বলছি, এটা আমরা বলছি সেলসিয়াস স্কেলের জন্য। ওকে, তো চ্যাপ্টারটা হচ্ছে ক্লাস 11 এর হিট অ্যান্ড টেম্পারেচার। সেখানে হিট টেম্পারেচার পড়তে গেলে আমাদের যে টেম্পারেচারের একদম বেসিক যে ডেফিনেশনটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে কি, মলিকুলার ডেফিনেশন অফ টেম্পারেচার ইজ দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ইচ মলিকিউল। ইন্ডিভিজুয়াল একটা অবজেক্ট নাম্বার অফ মলিকুলস নিয়ে তৈরি, সেই মলিকুলসগুলোর ওভারঅল যে কাইনেটিক এনার্জি তার অ্যাভারেজ করলে যেটা দাঁড়ায় সেটাই মেজারমেন্ট অফ টেম্পারেচার। এবং এই টেম্পারেচার মেজারমেন্টের যে ব্রাঞ্চ অফ ফিজিক্স সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি থার্মোমেট্রি। এবং থার্মোমেট্রিতে আমরা ডিফারেন্ট স্কেলস পাই, যে স্কেল দিয়ে আমরা কি করি, টেম্পারেচারকে মেজার করে থাকি। তো তার মধ্যে হচ্ছে যেটা প্রথম, সেটা হচ্ছে কি সেলসিয়াস স্কেল। সেগুলো খুব কমন কিছু স্কেল তোমরা জানো আগে থেকে। যেমন ধরো ফারেনহাইট স্কেলে লোয়ার ফিক্স পয়েন্ট কত, আইস পয়েন্ট কত, 32 ডিগ্রি ফারেনহাইট। স্কেলিং করা আছে, ডিভিশন করা থাকে ডিগ্রি ফারেনহাইটে। আর আপার ফিক্স পয়েন্ট বা স্টিম পয়েন্ট কত, 212 ডিগ্রি ফারেনহাইট, তাই না। আর কেলভিন স্কেলে আমরা দেখি যে লোয়ার ফিক্স পয়েন্ট হচ্ছে কত, বলো, লোয়ার ফিক্স পয়েন্ট হচ্ছে 273 পয়েন্ট, অ্যাকচুয়াল প্রিসাইসলি বলতে গেলে 15 কেলভিন, মানে আইস পয়েন্টটা। সব কিন্তু সেম টেম্পারেচারকে ডিরেক্ট করছে এরা, হ্যাঁ। কেলভিন স্কেলে মার্ক করা রয়েছে। আর কি আপার ফিক্স পয়েন্ট কত বা স্টিম পয়েন্ট কত, প্রত্যেকেরই সেম টেম্পারেচার কিন্তু এটা অ্যাকচুয়ালি 373.15 কেলভিন ইজ কেলভিন স্কেল স্পেসিফিকেশন। তো সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্সন আমরা অলরেডি এই সমস্ত জিনিসপত্র আমরা জানি, আগের ক্লাসে আমরা করেছি এই সমস্ত। যেমন সেলসিয়াস থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করতে গেলে আমরা কি করি, F-32 মানে ফারেনহাইটের রিডিং মাইনাস ফারেনহাইটের লোয়ার ফিক্স পয়েন্ট ডিভাইডেড বাই ফারেনহাইটের স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট ইজ ইকুয়ালস টু কি, আদার স্কেল কোনটা নিচ্ছি এবার, সেলসিয়াসের রিডিং মাইনাস সেম টেম্পারেচার, সেলসিয়াসের রিডিং মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট এট সেলসিয়াস স্কেল আইস পয়েন্ট 0 মাইনাস আপার ফিক্স পয়েন্ট মানে স্টিম পয়েন্ট কত আছে 100 মাইনাস আইস পয়েন্ট 0। তাহলে এইটা হচ্ছে একটা বেসিক রিলেশন যেটা এক্ষেত্রে ফারেনহাইট আর সেলসিয়াসের মধ্যে রিলেট করছে। সো ফর এনি স্কেল, একটা স্কেল থেকে অন্য স্কেল মনে রাখবে, ফর এনি স্কেল কনভার্সন, যে কোনো দুটো স্কেলের মধ্যে তোমাকে যদি কি করতে হয়, কনভার্ট করতে হয়, ফর যে কোনো দুটো স্কেলের মধ্যে তোমাকে যদি কনভার্সন করতে হয়, তাহলে তুমি একটা বেসিক জিনিস মনে রাখবে যে ফর এনি স্কেল
ফর এনি স্কেল অফ মেজারমেন্ট, এনি স্কেল অফ মেজারমেন্ট অফ টেম্পারেচার, যে রিডিংটা তোমার শো করবে, দ্যাট মিনস ফারেনহাইটে F বা সেলসিয়াসে C যাই বেরোক না কেন, যেটাই রুম টেম্পারেচার যদি বার করতে চাই, রিডিং মাইনাস আইস পয়েন্ট, রিডিং মাইনাস আইস পয়েন্ট, সেই পার্টিকুলার স্কেলের আইস পয়েন্ট ডিভাইডেড বাই স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট, তাই লিখেছি ফর এনি স্কেল। সেই ভ্যালুটা সবসময় কি থাকে, এই ভ্যালুটা সবসময় কি থাকে, সেটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট হয়। কি হয়? ইট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। এই রিলেশনটা মনে রাখবো আমরা। ফর এনি স্কেল, যে কোনো দুটো স্কেলের মধ্যে আমরা রিলেট করতে পারি, মার্ক করে দিচ্ছি, রিডিং মাইনাস ice point divided by steam point minus ice point is always equals to কি বলো, কনস্ট্যান্ট, ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এই সেন্সে এখানে যেমন তো একটা রেমার স্কেল আছে, রেমার স্কেলে আমরা দেখতে পাই আরেকটা স্কেল আমরা যদি এখানে চুজ করি টেম্পারেচার, আরেকটা স্কেল খুব বেশি ইউজ তো হয় যেমন রেমার স্কেল বলছে, সেই রেমার স্কেলে ধর তোকে গিভেন আছে এবং এটা জানা আমাদের যে আইস পয়েন্টটা ওখানে 0, ঠিক আছে, সেলসিয়াসের মতোই আইস পয়েন্ট হচ্ছে, রেমার হচ্ছে 0 ডিগ্রি আর লিখি আমরা, অ্যান্ড স্টিম পয়েন্ট হচ্ছে মানে ওর আপার ফিক্স পয়েন্ট 80 ডিগ্রি আর, 100 ডিগ্রি সেলসিয়াস, এখানে হচ্ছে 80 ডিগ্রি আর রেমার। ওকে, তো এখানে প্রশ্ন করে জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 20 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস স্কেলে যে রিডিংটা 20 ডিগ্রি সেলসিয়াস, সেটা রেমার স্কেলে সেই ভ্যালুটা কত দাঁড়াবে ইন টার্মস অফ ডিগ্রি আর, in terms of degree R, find the value of 20 degree Celsius. So can you do it? Conversion, এই যে রিলেশনটা ইজ অলওয়েজ ভ্যালিড। তাহলে এটাকে আমরা যদি কাজে লাগাই, এই ফর্মুলাটাকে আমরা যদি কাজে লাগাই, এই দুটো ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা যদি কাজটা করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে সেলসিয়াস স্কেলের রিডিংটা কত শো করছে, দেখো কত লেখা আছে, কত শো করছে সেলসিয়াস স্কেলে হচ্ছে 20 মাইনাস সেলসিয়াসের আইস পয়েন্ট 0 ডিভাইড বাই স্টিম পয়েন্ট কত, সেলসিয়াসে 100 মাইনাস সেলসিয়াসের আইস পয়েন্ট 0 ইজ ইকুয়ালস টু, তোমাকে বার করতে হবে কোন স্কেলে, রেমার স্কেলে আমি জানি না, আর ধরে নিই, মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট আমরা জানি রেমারে আইস পয়েন্ট 0, আপার ফিক্স পয়েন্ট কত রেমার স্কেলে 80 মাইনাস 0, তাহলে তুমি এখানে ক্যালকুলেট করো, তাহলে সেখান থেকে তুমি কিন্তু আর এর ভ্যালু পেয়ে যাচ্ছ, দেখো কত আসছে, 1/5 ইজ ইকুয়ালস টু r বাই 80, রেমার স্কেলে কত আসছে ভ্যালুটা, r ইকুয়ালস টু 16, r ইকুয়ালস টু কত 16 ডিগ্রি। তাহলে বুঝতে পারছো যে 16 ডিগ্রি r ইজ ইকুয়ালস টু কি, 60 ডিগ্রি রেমার অ্যাকচুয়ালি কার সঙ্গে ইকুয়াল, 20 ডিগ্রি কিসের সাথে, সেলসিয়াসের সঙ্গে ইকুয়াল হচ্ছে। তো এইভাবে আমরা যে কোনো স্কেল থেকে যে কোনো স্কেলে কি করতে পারি, টেম্পারেচার কনভার্সন আমরা করতে পারি, তাই তো, কনভার্সন আমরা করতে পারি। এবং আরেকটা যেটা, এটা হচ্ছে এক্সাক্ট টেম্পারেচার মেজারমেন্ট, এত ডিগ্রি সেলসিয়াস ইজ কস্ট এত, আর ইনক্রিজ বা ডিক্রিজ বললে কত, যেমন তোমরা এই রিলেশনটাও জানো যে যেহেতু সেলসিয়াস স্কেলে ফারেনহাইট স্কেলে কত ডিভিশন থাকে, 180 ডিভিশন, এটা আমরা জানি, তাই না, 180 ডিভিশন, আর সেলসিয়াস স্কেলে নাম্বার অফ ডিভিশনস কত, 100 ডিভিশনস। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ বা 100 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ মানে অ্যাকচুয়ালি ইনক্রিজ বলছি, ইনক্রিজ অর ডিক্রিজ বা চেঞ্জ, 100 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ, এটা ইজ ইকুয়ালস টু ফারেনহাইট স্কেলে অ্যাকচুয়ালি কত চেঞ্জ, ফারেনহাইট স্কেলে চেঞ্জ কতটা, 180 ডিগ্রি চেঞ্জ, 100 ডিগ্রি চেঞ্জ ইন সেলসিয়াস ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি চেঞ্জ ইন কি ফারেনহাইট। তাহলে সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি চেঞ্জ মানে 1 ডিগ্রি রাইজ করা বা চেঞ্জ হওয়া, রাইজ বা ডিক্রিজ করা, সেটা হচ্ছে ফারেনহাইট স্কেলে কত, 180/100 মানে কত, এইটার রিলেশনটা একটু আলাদা করে মনে রাখবে, এত চেঞ্জ ইন ফারেনহাইট, ফারেনহাইটের চেঞ্জটা বেশি হচ্ছে, দেখো 9/5 ডিগ্রি চেঞ্জ ইন ফারেনহাইট, 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ ইন সেলসিয়াস স্কেল ইজ ইকুয়ালস টু 1.8 ডিগ্রি, এটা কত আসছে 1 পয়েন্ট কত চেঞ্জ, 8 ডিগ্রি ফারেনহাইট চেঞ্জ বোঝাচ্ছে এটা। এভাবে মনে রাখতে পারো। ঠিক উল্টোটা বললে কি, 1 ডিগ্রি ফারেনহাইট চেঞ্জ, ঠিক উল্টোটা হবে, দ্যাট মিনস কি 5/9 ডিগ্রি চেঞ্জ সেলসিয়াস চেঞ্জ। তো এইগুলো কিছু বেসিক রিলেশন আমরা মনে রাখতে পারি, বেসিক আইডিয়া হিট টেম্পারেচার পড়তে গেলে এই রিলেশনগুলো একটু মাথায় রাখবো,
এগুলো আমরা আগেও পড়েছি, খুব একটা নতুন কিছু নয়, তাও লাগবে এখানে ছোটো ছোটো নিউমেরিক্যাল করতে গেলে আবার এগুলোকে রিক্যাপ করতে হয়, এই জন্যই বলা। এনি ডাউট? মলিকুলার এক্সপ্লেনেশন অফ এক্সপ্যানশন, থার্মাল এক্সপ্যানশনের কিছু মলিকুলার কনসেপ্ট। এখন বেসিক্যালি একটা জিনিস তো আমরা সবাই জানি যে ধরো আমি যদি কোনো সিস্টেমে হিট সাপ্লাই করি, নর্মালি কোনো অবজেক্টকে, সলিড হোক বা লিকুইড হোক অথবা গ্যাসিয়াস হোক, যে কোনো অবজেক্টে যদি হিট সাপ্লাই করা হয় তার কি হয়, টেম্পারেচার, নর্মালি টেম্পারেচার তো ইনক্রিজ করে। টেম্পারেচার ইনক্রিজ করা মানে বেসিক্যালি মোস্ট অফ দ্য সাবস্টেন্স কি করে, এক্সপ্যান্ড করে। কেন এক্সপ্যানশন হচ্ছে, মানে ইন্টারমলিকুলার সেপারেশনটা তাদের মধ্যে কি হচ্ছে, ইন্টারমলিকুলার সেপারেশন ইনক্রিজ করছে। তো বেসিক্যালি অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে, এই যে মলিকুলসগুলো রয়েছে সেটা যে সাবস্টেন্সই হোক না কেন, প্রত্যেকটা মলিকুলসে ইন্টারমলিকুলার সেপারেশন আছে এবং তাদের মধ্যে একটা ডিস্টেন্স অফ সেপারেশন এট এনি টেম্পারেচার থাকে, এবং সেই সেপারেশনের উপর তাদের পোটেনশিয়াল এনার্জি আর ভাইব্রেশনের উপর কি ডিপেন্ড করে, কাইনেটিক এনার্জি, ওভারঅল একটা এনার্জি নিয়ে বসে রয়েছে, যেটাকে আমরা স্প্রিং সিস্টেমের সঙ্গে কম্পেয়ার করতে পারি। একটা স্প্রিং অ্যাটাচ রয়েছে, এই সেপারেশনটা চেঞ্জ হতে পারে, সেটা ডিপেন্ড করছে কার উপর, কতটা হিট সাপ্লাই করছিস বা ভাইব্রেশন। একটা ইকুইলিব্রিয়াম স্টেটে কি থাকবে, এই যে মলিকুলসগুলো সেগুলো একটা ফিক্সড ডিস্টেন্স মেনটেন করে থাকবে, এবং এগুলো তাদের নিজের এই সেপারেশনের উপর রেস্ট করে কি হতে পারে, আইদার কম্প্রেস হতে পারে অথবা এক্সপ্যান্ড করতে পারে যখন হিট কি করা হয়, হিট সাপ্লাই করা হচ্ছে। এখন ঘটনা হচ্ছে এই যে এই প্রত্যেকটা ডিপেন্ডিং অন দি সেপারেশন তাদের মধ্যে একটা এনার্জি তো রয়েছে, এনার্জি মলিকুলার ডিস্টেন্স, ইন্টারমলিকুলার ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে তাদের মধ্যে কতটা এনার্জি স্টোর রয়েছে। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, বেসিক্যালি এক্সপ্যানশনটাকে এক্সপ্লেন করতে গেলে আমরা দেখতে পারি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা এখানে করতে পারি, যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা কার সঙ্গে কার, এনার্জির সঙ্গে আমরা ইন্টারমলিকুলার বা মলিকুলার ডিস্টেন্সের একটা গ্রাফ, মানে মলিকুলার ডিস্টেন্সের সঙ্গে এনার্জিটা ডিপেন্ড করে, মলিকুলার ডিস্টেন্স, যেটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করছি, এই যে আর। ওকে, বোঝা গেল? তাহলে এনার্জি ভার্সেস মলিকুলার ডিস্টেন্স যদি আমরা গ্রাফ, এনার্জি মানে কি, পোটেনশিয়াল প্লাস কাইনেটিক, ওভারঅল এনার্জিটাকেই বলছে এখানে। তাহলে এখানে যদি আমরা গ্রাফিক্যালি প্রেজেন্টেশনটা করি, দেখতে পাই যে যে কোনো সাবস্টেন্সের জন্য the graph comes out like this, এরকম গ্রাফিক্যাল একটা প্রেজেন্টেশন আমরা দেখতে পাই। তাহলে এই গ্রাফটা কি রিপ্রেজেন্ট করছে সেটা আমাদের একটু বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে বেসিক্যালি। তো দেখতে পাচ্ছ তোমরা একটা জিনিস তো নিশ্চয়ই জানো, যে এই গ্রাফটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা সিমেট্রিক্যাল গ্রাফ নয়, এটা অদ্ভুত একটা আনসিমেট্রিক্যাল একটা গ্রাফ এখানে বিহেভিয়ার দেখতে পাচ্ছি আমরা। এবং দেখো সব থেকে এনার্জি লেভেলটা লোয়েস্ট আছে কোথায়, একটা পার্টিকুলার মলিকুলার ডিস্টেন্স অফ সেপারেশন, যখন এই অবজেক্টগুলোর মধ্যে পার্টিকুলার সেপারেশনটা কি ইকুইলিব্রিয়াম স্টেটে রয়েছে বা স্টেবল স্টেটে, মোস্ট স্টেবল স্টেট কোথায়, যেখানে এনার্জি লেভেলটা সব থেকে কিন্তু মিনিমাম হয়। আমরা বলি যে একটা অবজেক্ট কখন ম্যাক্সিমাম স্টেবল হয়, যখন তার এনার্জি লেভেলটা মিনিমাম হয়। তার মানে অ্যাকচুয়ালি সেটা কি, এনার্জি লেভেল মিনিমাম মানে একটা পার্টিকুলার ডিস্টেন্স অফ সেপারেশন, যেটাকে আমরা আর নট বলছি ইকুইলিব্রিয়ামে। ওকে, এইবার দেখতে পাচ্ছ একটা জিনিস, দেখো এবার তুমি যদি হিট সাপ্লাই করো সিস্টেমে, যদি তুমি কি করো, হিট সাপ্লাই করছো, ধরো সাপোজ তুমি হিট সাপ্লাই করছো, হ্যাঁ, ইফ উই ইনক্রিজ টেম্পারেচার, তখন কি হচ্ছে, টেম্পারেচার ধরো এখানে 2 ডিগ্রি সেলসিয়াসে এটা মিনিমাম এনার্জি লেভেলে আছে, তাদের মধ্যে সেপারেশনটা একটা পার্টিকুলার ডিস্টেন্স মেনটেন করছে এখানে। এবার তুমি যদি টেম্পারেচারটা ইনক্রিজ করো, এনার্জি লেভেলটা আস্তে আস্তে কি হবে, বাড়বে না কমবে? সাপোজ 5 ডিগ্রি সেলসিয়াস করলে এনার্জি লেভেলটা কি হবে, ইনক্রিজ করবে তো। এবার এনার্জি লেভেলটা যখন ইনক্রিজ করছে, একটা জিনিস খেয়াল করো, তাহলে কি হতে পারে, এনার্জি লেভেল যখন ইনক্রিজ করছো তখন দুটো ভ্যালুই তুমি পাচ্ছ, এখানে দেখো গ্রাফে পাচ্ছ কি না, পাচ্ছ না, এখানে দুটো ভ্যালুই পাচ্ছ। তার মানে আর নটের রেসপেক্টে একটা ভ্যালু পাচ্ছ, সেটা ডিক্রিজ করছে, হ্যাঁ প্রথমে, আবার একটা ভ্যালু পাচ্ছ, মলিকুলার সেপারেশনটা ইনক্রিজ করছে। কিন্তু কার এফেক্টটা বেশি, তার মানে টেম্পারেচার ইনক্রিজ করলে সেটা ভাইব্রেট করতে স্টার্ট করে, স্টার্টস কি, মলিকুল স্টার্টস কি, আমরা কি জানি, মলিকুলসগুলো
স্টার্টস বলো ভাইব্রেটিং। কিন্তু এই ভাইব্রেশনটা কি হতে পারে? ইনওয়ার্ডও হতে পারে, তো অসুবিধা কোথায়? আউটওয়ার্ডও হতে পারে। তাহলে এক্সপ্যান্ডই কেন করছে? কম্প্রেসও তো হতে পারতো। ভাইব্রেশন হলে তো দুদিকেই বোথ সাইডে হচ্ছে, তাহলে এক্সপ্যানশনটা কেন হচ্ছে? তার পেছনে মেন কারণ হচ্ছে এই গ্রাফটা, এনার্জি ভার্সেস মলিকুলার ডিসটেন্স গ্রাফ। এবং এটা আনসিমেট্রিক্যাল হওয়ার জন্য দেখো, তুমি যত টেম্পারেচার ইনক্রিজ করো না কেন, কিন্তু তার জন্য যে কম্প্রেশনের যে অ্যামাউন্টটা সেটা কি ইকুয়াল হচ্ছে, সিমেট্রিক হচ্ছে এক্সপ্যানশনের রেসপেক্টে? এক্সপ্যানশনটা কি বেশি হচ্ছে না? এক্সপ্যানশনের অ্যামাউন্টটা কি হচ্ছে? বেশি হচ্ছে তো। এই যে ওয়েল অফ এনার্জি ভার্সেস ইন্টারমলিকুলার ডিসটেন্স যে গ্রাফ, দিস ওয়েল যদি আমরা বলি অফ এনার্জি ভার্সেস কি ইন্টারমলিকুলার ডিস্টেন্স, এই যে গ্রাফ বিহেভিয়ার অফ এনার্জি ভার্সেস ইন্টারমলিকুলার ডিস্টেন্স, এই গ্রাফটা কিন্তু সিমেট্রিক্যাল হয় না, ইজ নট সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল না হওয়ার জন্য যেটা হয়, দেখ দুটো জিনিসই ঘটছে একসঙ্গে, আমি এটাই বলতে চাইছি, দুটো ঘটনাই ঘটছে। অর্থাৎ কম্প্রেশনও হচ্ছে, একই সঙ্গে এক্সপ্যানশনও হচ্ছে 5 ডিগ্রি ইনক্রিজ করলে টেম্পারেচার। কিন্তু কম্প্রেশনের অ্যামাউন্টটা কম হচ্ছে, এক্সপ্যানশনটা কি হচ্ছে অনেকটা বেশি হচ্ছে। তাহলে ওভারঅল এফেক্টটা কার বেশি হবে, এই পয়েন্টের না এই পয়েন্টের? এই দুটোর মিন করলে অ্যাকচুয়ালি পয়েন্টটা কি একদম মাঝখানে আসবে, ইকুইলিব্রিয়াম থাকবে না তো, কোন দিকে একটু শিফট করে যাচ্ছে, বুঝতে পারলি? এটা তো সিমেট্রিক নয়। সিমেট্রিক হলে কি হতো, এক্স্যাক্টলি সিমেট্রিক হলে কি হতো, তখন কিন্তু কোনো রকম এফেক্ট পড়তো না। এই গ্রাফটা যদি লোয়ার সাইডে কি হতো, এক্স্যাক্টলি কি হতো, এরকম সিমেট্রিক হতো, তাহলে কি হতো, যত ওপরে আসিস না কেন সেটা কি হচ্ছে, অ্যাভারেজ করলে ঠিক মাঝখানেই থাকছে, আর নট থাকতো, যখন চেঞ্জ হতো বা এইদিকে কি শিফট হতো। তো যে কারণে এই ঘটনাটা ঘটছে যে অ্যান্টিসিমেট্রিক বলে কার এফেক্টটা বেশি হচ্ছে, এফেক্টটা কার বেশি হচ্ছে, টেম্পারেচার যত রাইজ করছো কার এফেক্টটা বেশি হচ্ছে, কোন পার্টটার এফেক্ট বেশি হচ্ছে, এফেক্ট অফ ভাইব্রেশন হচ্ছে, কম্প্রেস হচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে, কিন্তু দেখো এই যে লেন্থটা, কার এফেক্টটা বেশি হচ্ছে, হ্যাঁ এফেক্ট অফ এক্সপ্যানশন ইজ মোর, এটা হয় এফেক্ট অফ তোমাদের। কারণ এই জিনিসগুলো তো একদম বেসিক কনসেপ্ট, হয়তো প্রয়োজন নেই আমাদের নর্মাল বোর্ডের জন্য, কিন্তু জেনে রাখাটা ভালো যে এই পার্টিকুলার গ্রাফটা আনসিমেট্রিক্যাল হওয়ার কারণে টেম্পারেচার রাইজ করলে দেখো অটোমেটিক তুমি যত বেশি আরো বেশি হাই টেম্পারেচারে যাও, দেখো তুমি আরো বেশি হাই টেম্পারেচারে গেলে কি হলো, দেখো আরো বেশি মিন পজিশনের রেসপেক্টে, মিন ইকুইলিব্রিয়ামের রেসপেক্টে এক্সপ্যানশনটা আরো বেড়ে গেল, কম্প্রেশনটা কিন্তু অতটা হচ্ছে না, তাহলে আরো বেশি শিফট করে যাচ্ছে, আস্তে আস্তে ইন্টারমলিকুলার সেপারেশন বাড়তে থাকছে না, এফেক্টটা বাড়তে থাকছে না। সো এফেক্ট অফ এক্সপ্যানশন ইজ মোর ফর আনসিমেট্রিক্যাল, দ্য গ্রাফ ইজ আনসিমেট্রিক্যাল বিহেভিয়ার, তার জন্য এক্সপ্যানশন হয় মোস্ট অফ দ্য কেসে। টেম্পারেচার রাইজ করছো, কি হচ্ছে বলো, এক্সপ্যানশন করছে। তো এটা একটা জাস্ট আইডিয়া আমরা এখানে দেখলাম, যদিও এটা আমাদের এই চ্যাপ্টারে সেরকমভাবে কোনো কাজে লাগবে না, কিন্তু এটা আইডিয়া কেন এক্সপ্যানশন, এনার্জি ভার্সেস মলিকুলার ডিস্টেন্স যে গ্রাফটা ফর এনি অবজেক্টের জন্য সেটা কিন্তু এরকম, এবং একটা পার্টিকুলার ডিস্টেন্স অফ সেপারেশন থাকে যেটাকে বলি আমরা একদম, যেখানে এনার্জি লেভেলটা মিনিমাম হয়, ইকুইলিব্রিয়াম স্টেট, সেখানে হাউ টু ডিফাইন ইট, হোয়ার এনার্জি লেভেল ইজ মিনিমাম। এবার এক্সপ্যানশন করলে তার রেসপেক্টে আস্তে আস্তে কি হয়, আইদার কম্প্রেস অথবা এক্সপ্যানশন হবে, এক্সপ্যানশন অ্যামাউন্টটা বেশি হচ্ছে, এই হচ্ছে কনসেপ্ট। So this is molecular explanation of expansion. বলো যদি কিছু ডাউট থাকে। হিট সাপ্লাই করছে এখানে, তাহলে এই জিনিসটা করবে, যত হিট সাপ্লাই করবে। আমরা একটা জিনিস যেটা জানি সেটা হচ্ছে সলিডস হ্যাভ ডিফারেন্ট, সলিডসের পার্টিকুলার শেপ, সাইজ আছে, ভলিউম আছে, তার জন্য সলিডসের 3 টাইপস অফ এক্সপ্যানশন হয়। সলিড সাবস্টেন্সগুলোর যে এক্সপ্যানশন হয় সেটা 3 টাইপস অফ হয়, কারণ তার পার্টিকুলার লেন্থ থাকে, তার পার্টিকুলার এরিয়া থাকে, পার্টিকুলার কি থাকে, ভলিউম থাকে। তো ওয়ান ডাইমেনশনাল একটা সলিড সাবস্টেন্স, একটা রড, একটা ওয়ান ডাইমেনশনাল রড AB,
one dimensional, very long but cross section is very small. Only length L at particular temperature T. তাহলে এক্ষেত্রে যদি এই রডটাকে হিট সাপ্লাই করা হয় তাহলে শুধুমাত্র ইনক্রিজ করবে কি লেন্থ। চেঞ্জ অফ ডাইমেনশন বলতে এখানে কি থার্মাল কি এক্সপ্যানশন হচ্ছে, আমরা হিট পড়ছি, হিট সাপ্লাই করছি, সো চেঞ্জ হচ্ছে কি লেন্থ, যের জন্য আমরা নাম দিয়েছি লিনিয়ার এক্সপ্যানশন। কি পড়ছি আমরা লিনিয়ার এক্সপ্যানশন। তো টেম্পারেচারটা কত চেঞ্জ করলাম, ডেল্টা টি অ্যামাউন্ট চেঞ্জ করলাম, লেন্থটা কতটা চেঞ্জ হলো ডেল্টা এল ধরলাম, তা টোটাল লেন্থ কত হলো এখন নিউ ফাইনাল লেন্থ এল প্লাস ডেল্টা এল, টেম্পারেচার টি প্লাস ডেল্টা টি। এবং এই যে চেঞ্জটা হচ্ছে ধরলাম ডেল্টা টি ইজ ভেরি স্মল, মানে খুব অল্প অল্প করে অ্যামাউন্ট আমি চেঞ্জ করছি, নট ভেরি লার্জ। হ্যাঁ, চেঞ্জ অফ টেম্পারেচার ইজ নট ভেরি লার্জ। তাহলে যদি এটা হয় অল্প অল্প খুব সামান্য কিছু এলিমেন্টাল আমি চেঞ্জ করছি। সো লিনিয়ার এক্সপ্যানশনে আমরা কি নিলাম, একটা রড নিলাম এখানে, তার ওয়ান ডাইমেনশনাল রড যার পার্টিকুলার লেন্থ এল, টেম্পারেচার টি। এখন তাকে হিট সাপ্লাই করলে দেখতে পাচ্ছি লেন্থ ইনক্রিজ করছে, ওয়ান ডাইমেনশনাল ইনক্রিজ অফ লেন্থ এল প্লাস ডেল্টা এল, টেম্পারেচার চেঞ্জ টি প্লাস ডেল্টা টি, টোটাল টেম্পারেচার নাও ফাইনাল টেম্পারেচার টি প্লাস ডেল্টা টি and new length এল প্লাস ডেল্টা এল, and temperature change is very small, not very large. তখন আমরা কি লিখতে পারি যে এই চেঞ্জ ইন লেন্থ which is represented by delta L is directly proportional to কি change in temperature. Change in length is directly proportional to change in temperature, and also this change in length is directly proportional to initial length of the rod. Initial length কত আছে রডটা L আছে, ইনিশিয়াল লেন্থ অফ দ্য রডের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এই দুটো ফ্যাক্টরের উপর ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট, তার জন্য কি লিখতে পারি এই টোটাল চেঞ্জ অফ লেন্থ তার কার উপর অ্যাকচুয়ালি ইজ প্রপোর্শনাল টু কি এল ডেল্টা টি বোথ ইনিশিয়াল লেন্থ অ্যান্ড চেঞ্জ ইন টেম্পারেচার। এবং এখানে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি আনলে কি দাঁড়ায় ইকুয়াল সাইন এল আলফা ডেল্টা টি। এই আলফাটা কি হচ্ছে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি which is known as কি কোএফিশিয়েন্ট। This constant of proportionality is known as coefficient of linear expansion. কি বলা হয় coefficient of linear expansion. Alpha is a constant which is known as coefficient of linear expansion. এই আলফাটা is a constant, তার মানে কনস্ট্যান্ট বেসিক্যালি কাকে রিপ্রেজেন্ট করে মেটেরিয়ালকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ সেই সাবস্টেন্সটা কি নিয়ে তৈরি তার উপর ডিপেন্ডেন্ট অলসো ডেল্টা এল, তাই না ডেল্টা এল, তার মানে এই আলফা কনস্ট্যান্টটা দ্যাট ডিপেন্ডস আপন মেটেরিয়াল। যে কোনো কনস্ট্যান্টই সাধারণত সেই পার্টিকুলার সাবস্টেন্সের ইন্ডিভিজুয়াল বা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিককে রিপ্রেজেন্ট করে। সো কনস্ট্যান্ট ডিপেন্ডস অন মেটেরিয়ালকে রিপ্রেজেন্ট করে, সেটা স্টিল দিয়ে তৈরি নাকি কপার, তার এক একটার জন্য এক রকমের ভ্যালু হবে। ডাজ নট ডিপেন্ড আপন কিন্তু লেন্থ, কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু লেন্থের উপর টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, লেন্থের উপর ডিপেন্ড করে না কিন্তু ডিপেন্ডস আপন মেটেরিয়াল, অ্যান্ড আরেকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেটা কি হ্যাঁ টেম্পারেচারের উপরেও কিন্তু ডিপেন্ড করে, ডিপেন্ডস আপন টেম্পারেচার। বাট লেন্থ, এরিয়া, ভলিউম, ডাইমেনশনের উপর দে আর নট ডিপেন্ডেন্ট, দিস কনস্ট্যান্টস ডিপেন্ডস আপন টেম্পারেচার। ওকে, তো এটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। সেখান থেকে আলফাকে আমরা ডিফাইন করি ডেল্টা এল বাই এল ডেল্টা টি। তাহলে এনি কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্টের ইউনিটটা কি আসছে দেখ এসআই সিস্টেমে লেন্থ বাই লেন্থ কেটে আছে, তাহলে কি কেলভিন ইনভার্স, সিজিএসে কি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তো এটা হচ্ছে লিনিয়ার এক্সপ্যানশন। আচ্ছা, সলিড সাবস্টেন্সের জন্য ভলিউম এক্সপ্যানশন আমরা পাই না কি? একই রকম ভাবে যদি সাবস্টেন্সটা কি হয় থ্রি ডাইমেনশনাল হতো তাহলে কি করতাম, সেখানে লেন্থও ইনক্রিজ করতো, এরিয়াও ইনক্রিজ করতো, অ্যাজ ওয়েল অ্যাজ ভলিউম ইনক্রিজ করতো। সেখানে ভলিউম এক্সপ্যানশনটা আমরা ক্যালকুলেট করতে হতো, ইনিশিয়াল ভলিউম ধরে নিতে হতো, ইনিশিয়াল ভলিউম টেম্পারেচার ডেল্টা টি চেঞ্জ করছি, তাহলে ফাইনাল ভলিউম ডেল্টা ভি চেঞ্জ হচ্ছে। তাহলে কতটা চেঞ্জ হচ্ছে ডেল্টা ভি ভলিউম চেঞ্জ, সেটা কার উপর ডিপেন্ড করবে ইনিশিয়াল ভলিউমের উপর, লেন্থের জায়গায় ভলিউম হয়ে যাবে, চেঞ্জ ইন টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, আর কি সেই কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্টটা কি গামা বলি। তো এই রিলেশনটা তো আসবে, তো ডেল্টা ভি ইকুয়ালস টু যেমন এল আলফা ডেল্টা টি, এটা লিনিয়ার এক্সপ্যানশনের জন্য
এটা লিনিয়ার এক্সপ্যানশনের জন্য, তাই না? এটা কিসের জন্য? লিনিয়ার এক্সপ্যানশন। আর এটা ভলিউম এক্সপ্যানশনের জন্য একই রকম হবে, শুধু কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে গেল। কনস্ট্যান্ট হচ্ছে এখানে কি গামা, তো গামা ইজ নোন অ্যাজ কোফিশিয়েন্ট অফ, এর গ্রুপটা তাহলে এইভাবে দেখাচ্ছি না, এর নিজেরাই এখানে দেখাতে পারবি, কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন, তাই না? কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন। এই ভলিউম এক্সপ্যানশন কোফিশিয়েন্ট এবার তোদের ক্লাস 11 লেভেলে এগুলো তো ধর বিভিন্ন রকম নিউমেরিক্যাল দিতেই পারে। ধর তোমাকে গামাটা ডিপেন্ড করছে টেম্পারেচারের উপর, তাহলে গামার একটা এক্সপ্রেশন দিয়ে দিল, বললো তাহলে টেম্পারেচার এতটা চেঞ্জ করলে ওভারঅল ভলিউম কতটা চেঞ্জ হবে। সাপোজ তোমাকে দেওয়া আছে একটা প্রবলেম, ধরো দেওয়া আছে, সাপোজ ফর এক্সাম্পল আমি এখানে লিখছি, যেমন ধরো গামা, ইফ গামা ধরো একটা প্রবলেমে দেওয়া আছে টি স্কোয়ার প্লাস 2, মানে এইভাবে কনস্ট্যান্ট নয়, টেম্পারেচারের উপর অবশ্যই ডিপেন্ড করছে, তাহলে টেম্পারেচার সঙ্গে যেভাবে চেঞ্জ হচ্ছে গামার ভ্যালু, তাহলে বলছে 20 ফাইন্ড ডেল্টা ভি, ফর টেম্পারেচার রাইজ ফর 20 ডিগ্রি সেলসিয়াস টু 30 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, সাবস্টেন্সের টেম্পারেচার তুই যদি 20 ডিগ্রি সেলসিয়াস থেকে কতটা 30 ডিগ্রি সেলসিয়াস রাইজ করিস, তাহলে কতটা তোর ডেল্টা ভি চেঞ্জ হবে। তাহলে কি করবি প্রবলেমটাই বল। তো ডেল্টা ভি চেঞ্জ মানে কি, দেখ এই যে রিলেশনটা পাচ্ছিস এখানে কি হয়, তুই ক্যালকুলাস ইউজ করতে পারিস। ডেল্টা ভি মানে হচ্ছে ডিভি বেসিক্যালি, তাই তো, ইন্টিগ্রেশন অফ ডিভি। তাহলে এখানে পুট করে দাও, কি কি পাচ্ছ তুমি, ভি গামা ডেলটি, তাই না? ভি গামা ডেলটি, ডেলটিটাকে আমরা কি দিয়ে লিখবো, সেটাকে রিপ্রেজেন্ট করবো কি দিয়ে, ডিটি, ভি গামা ডিটি। চেঞ্জটা কত, ডিটি মানে ডি স্মল টি লিখে দাও এখানে, 20 ডিগ্রি সেলসিয়াস টু 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো ভি যদি তোমার ইনিশিয়াল গিভেন থাকবে কিছু একটা, আমি শুধু এক্সপ্রেশনটা দেখাচ্ছি, লেখা সিস্টেমটা, ভি যদি দেওয়া থাকবে কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট গামার ভ্যালুটাকে পুট করতে হবে টি স্কোয়ার প্লাস 2, তাহলে ইন্টিগ্রেশন টেম্পারেচারের উপর হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস টু 30 ডিগ্রি, এইভাবে তুই ভি এর ভ্যালু পুট করে ইন্টিগ্রেট করে তুই ডেল্টা ভি ক্যালকুলেট করতে পারিস, তাই না? এখানে ক্যালকুলেট ডেল্টা ভি। এনি ডাউট? দেখো আমরা coefficient of, this is coefficient of linear expansion for any solid and this is coefficient of volume expansion for isotropic solids mean কি হচ্ছে, যে সলিডস এর কি হচ্ছে তোমার ওভারঅল ডেনসিটি বা ডিস্ট্রিবিউশন অফ মাস ইজ সিমেট্রিক। তাহলে একটা আমরা কিউব নিলাম, ওকে, সাপোজ একটা কিউব, this is a cube, এই হচ্ছে একটা কিউব আছে। এবার এই কিউবে তো প্রত্যেকটা সাইড আমরা জানি সেম থাকে লেন্থ, ওকে, লেন্থ এল লেন্থের কিউব। তাহলে সেক্ষেত্রে এর ভলিউমটা কত? আচ্ছা, ওভারঅল যদি হিট সাপ্লাই করো, তুমি হিট যদি সাপ্লাই করো এই কিউবে, তাহলে শুধু যে ভলিউম চেঞ্জ হচ্ছে তা তো নয়, শুধু ভলিউম চেঞ্জ হবে তা নয়, এর লেন্থও ইনক্রিজ করছে, লেন্থের সঙ্গে সঙ্গে এরিয়াও ইনক্রিজ করবে, এবং এরিয়ার সাথে সাথে ভলিউমও ইনক্রিজ করছে, অর্থাৎ লেন্থ উইথ হাইট সবই চেঞ্জ হবে। তাহলে এখানে ভলিউমটা কত, ভলিউম কত, ইনিশিয়াল ভলিউম এল কিউব। আমরা এটাকে প্রুভ করতে চাইছি দিস রিলেশন ইজ ভ্যালিড কিনা। ফর এনি পার্টিকুলার সলিড গামা ইকুয়ালস টু 3 অফ আলফা, ফর এনি পার্টিকুলার আইসোট্রপিক সলিডস এর জন্য কোএফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন ইজ ইকুয়ালস টু 3 টাইমস অফ কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। সো আমরা তার জন্য কি নিয়েছি, একটা কিউব নিয়েছি এল সাইডের, তাহলে ভলিউম হচ্ছে এল কিউব ইজ দ্য ভলিউম। এবার চেঞ্জ ইন ভলিউম মানে কি, ডিভি বেসিক্যালি আমরা ক্যালকুলাস দিয়ে এটাকে করার চেষ্টা করব এখন ক্লাস 11। ডিভি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 3l স্কয়ার ডিএল, লেখা যায় কি যায় না, বুঝতে পারলে কি পারলে না এই লাইনটা? বেসিক্যালি ডেরিভেটিভ করেছি, ডেরিভেটিভ অফ ভি উইথ রেসপেক্ট টু ডিএল, এল ডিভি ডিএক্স, এল টু দি পাওয়ার এন, তাহলে এন এল টু দি পাওয়ার এন মাইনাস 1, শুধু এখানে ক্রস মাল্টিপ্লাই করা হচ্ছে, ডিফারেন্সিয়াল ফর্মে আমি লিখেছি একবার এটার জন্য, তো এখান থেকেই এটা আসছে ডিভি ইকুয়ালস টু 3l স্কয়ার ডিএল, তাই না? ডিভি ইকুয়ালস টু 3l স্কয়ার ডিএল। আচ্ছা, নরমালি আমরা ডিভির এক্সপ্রেশন কি জানি,
ভলিউমের যে ডেফিনেশন থেকে এক্সপ্যানশন একটু আগে পড়লাম ভি গামা ডিটি, এটা আমরা জানি ভি গামা ডিটি, এটা বেসিক ডেফিনেশন ডিভি। তাহলে এখানে পুট করে দাও ডিভির ভ্যালুটা 3l স্কয়ার dl ইজ ইকুয়ালস টু ভি গামা ডিটি। ভি এর ভ্যালুটা কত? l কিউব, তাই না? গামা ডিটি ক্যান্সেল আউট করে দাও একটা l, তাহলে পড়ে থাকছে কি দেখো l গামা ডিটি, তাই না? l গামা ডিটি। আচ্ছা এইবার একটা জিনিস বলো যে dl লিনিয়ার এক্সপ্যানশন থেকে আমরা এটা জানি, একটু আগে পড়েছিলাম dl ইজ ইকুয়ালস টু কি পড়লাম l আলফা ডিটি, এটাও আমরা জানি। তাহলে এটাকে এখানে পুট করে দিতেই পারি আমরা। কোথায় পুট করবো? dl এর জায়গায় 3 ইন্টু dl এর জায়গায় l আলফা ডিটি ইজ ইকুয়ালস টু l গামা ডিটি। দেখো l ও ক্যান্সেল হয়ে গেল, ডিটি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 3 আলফা ইকুয়ালস টু গামা, অথবা গামা ইকুয়ালস টু 3 অফ আলফা। ওকে, তার মানে ভলিউমের উপর এফেক্টটা 3 টাইমস হবে, লেন্থের উপর যতটা এফেক্টেড হবে স্বাভাবিক এফেক্ট হবে একটা লেন্থ চেঞ্জের জন্য, ভলিউম চেঞ্জটা তার 3 টাইমস হবে, কারণ কোএফিসিয়েন্টের উপর ডিপেন্ড করে। একই জিনিস এরিয়াল এক্সপ্যানশন দিয়ে যদি এক্সপ্লেন করে, এটা 3 ডাইমেনশনাল অবজেক্ট, তার জন্য ভলিউম এক্সপ্যানশন। যদি 2 ডাইমেনশনাল হতো সেক্ষেত্রে এরিয়াল এক্সপ্যানশন হতো শুধু লেন্থ আর একটা প্লেটের জন্য বলেছে, অনলি ফর এ প্লেট, তাহলে সেটা শুধু এরিয়াল এক্সপ্যানশন হতো। সিমিলারলি তার জন্য আমরা কি করতে পারতাম? একই রকম ভাবে ক্যালকুলেট করে আমরা করতে পারতাম না ফর এরিয়া এক্সপ্যানশনের জন্য? স্কয়ার লাইনে যদি নিতাম সেখানে তখন কি আসতো? এরিয়াল এক্সপ্যানশনের জন্য তোমার কোএফিসিয়েন্টটা হচ্ছে বিটা, কি লিখি বিটা, এবং সেটা 2 টাইমস হয়ে যাবে, তুমি ক্যালকুলেট করে দেখতে পারো, চেক করে এর বাইরে পড়বে। তো বিটাটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপ্যানশনও বলি বা এরিয়াল এক্সপ্যানশন, সুপারফিশিয়াল আর এরিয়াল এক্সপ্যানশন। বিটা ইকুয়ালস টু টুয়াইস অফ আলফা। ক্লিয়ার? সলিডস এর জন্য, সলিডস এর জন্য। লিকুইডস এর ক্ষেত্রে শুধু ভলিউমটা ফিক্স থাকে, আমরা জানি শেপ সাইজ থাকে না বলে আমরা লিনিয়ার বা এরিয়াল এক্সপ্যানশন থাকে না লিকুইড সাবস্টেন্সে বা গ্যাসে, শুধুমাত্র ভলিউম এক্সপ্যানশনটা থাকে কার? লিকুইডসগুলোর জন্য। সলিডস এর ক্ষেত্রে 3টে ইন্ডিভিজুয়াল ডাইমেনশন এবং তাদের মধ্যে রিলেশন হচ্ছে এনি ডাউট? এটা নিজেরা করে দেখো তো আসছে কিনা এই রিলেশনটা, এখনই সলভ করো। সেম প্রসেসে করা যাচ্ছে কিনা দেখো। এরিয়া হচ্ছে কি এ ইকুয়ালস টু কি এল স্কয়ার, এরিয়া মানে এরিয়া, এখানে চেঞ্জটা কি হবে? ভলিউম চেঞ্জ হবে না তো? হ্যাঁ, টেম্পারেচার রাইজ করে লেন্থ এন্ড ব্রেড চেঞ্জ হবে, তাহলে এরিয়া চেঞ্জ হচ্ছে। তো একটা প্লেটের কি থাকে? ভলিউম থাকে না এরিয়া থাকে? আসছে তো, ওটাই আমি জিজ্ঞেস করছি, এই সেম প্রসেস দিয়ে আসছে তো, ব্যাস। তো এগুলো সোজা জিনিস।